আজকের এই এক্সপ্লেনারে আমরা এমন তিনজন অ্যাংলো আইরিশ নাট্যকারের দুনিয়ায় ডুব দেব যারা থিয়েটারের মঞ্চে এসে তাদের নিজ নিজ যুগের প্রচলিত সব নিয়মকানুন একেবারে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। তারা যে শুধু অসাধারণ সব নাটক লিখেছিলেন তা নয়, বরং তৎকালীন দর্শকদের চিন্তার জগৎটাকেই পুরোপুরি নাড়িয়ে দিয়েছিলেন। চলুন এই দারুণ যাত্রায় শুরু করা যাক। শুরুতেই মনে একটা প্রশ্ন জাগতেই পারে, একজন ১৮ শতকের জুয়ারির সাথে থিয়েটার অফ দি অ্যাবসার্ডের আসলে সম্পর্কটা কোথায়? আপাত দৃষ্টিতে এই ঐতিহাসিক চরিত্রগুলোর মধ্যে শতাব্দী এবং প্রেক্ষাপটের বিশাল একটা ফারাক আছে, কিন্তু মজার ব্যাপার হলো তাদের মধ্যে একটা অদ্ভুত অন্তর্নিহিত সংযোগ রয়ে গেছে। আর সেটা হলো প্রতিষ্ঠিত সব নিয়মকে স্রেফ অস্বীকার করা এবং সাধারণ মানুষের প্রত্যাশাকে পুরোপুরি উল্টে দেওয়ার এক অদম্য আকাঙ্ক্ষা। এই রহস্যটা আসলে বেশ রোমাঞ্চকর। আমাদের আজকের এই ঐতিহাসিক যাত্রার রোড ম্যাপটা একটু দেখে নেওয়া যাক। জর্জিয়ান যুগ থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত আমাদের এই আলোচনায় থাকছে: ১. দি ইন্সপায়ার্ড ইডিয়েট, ২. স্টুপিং টু কনকর, ৩. দ্য মিস্টেক্স অফ আ নাইট, ৪. পিগম্যালিয়ন এবং সোশ্যাল স্যাটায়ার, এবং সবশেষে ৫. দ্য থিয়েটার অব দি অ্যাবসার্ড। তো চলুন সরাসরি চলে যাই আমাদের প্রথম পর্বে, দ্য ইন্সপায়ার্ড ইডিয়েট, অলিভার গোল্ডস্মিথ। শুরুতেই জানব এই মানুষটির চরম বিশৃঙ্খল কিন্তু চমকপ্রদ জীবন কাহিনী, যা তার লেখা মাস্টারপিসগুলোকে গভীরভাবে প্রভাবিত করেছিল। অলিভার গোল্ডস্মিথের জীবনটা ছিল আক্ষরিক অর্থে রোলাকোস্টার রাইডের মতো। ১৭৪৪ সালে ট্রিনিটি কলেজে ঢোকা থেকে শুরু করে মাত্র ৪৫ বছর বয়সে অকাল মৃত্যু পর্যন্ত তার জীবনে কোনো স্থিরতা ছিল না। ১৭৫২ সালে এডিনবর্গে ডাক্তারি পড়া শুরু করলেও সেটা তিনি শেষ করেননি। ভাবুন তো, ১৭৫৫ সালে পকেটে এক কানাকড়িও না নিয়ে শুধু বাঁশি বাজিয়ে লোকজনকে বিনোদন দিয়ে তিনি পুরো ইউরোপ পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছেন। এরপর লন্ডনে এসে একজন ভাড়াটে লেখক বা হ্যাক রাইটার হিসেবে কোনো মতে টিকে থাকার আপ্রাণ চেষ্টা করেছেন। জুয়া খেলার নেশা আর দেনার দায়ে ডুবে থাকায় প্রতিভাধর মানুষটিকে দেখেই হরেস ওয়ালপোল তার একটা মোক্ষম ডাকনাম দিয়েছিলেন, দি ইন্সপায়ার্ড ইডিয়েট বা অনুপ্রাণিত বোকা। এবারে দ্বিতীয় পর্ব, স্টুপিং টু কঙ্কার, কমেডির নিয়ম ভাঙা। এই পর্যায়ে আমরা দেখব গোল্ডস্মিথ কিভাবে ১৭৭০-এর দশকের সবচেয়ে জনপ্রিয় থিয়েট্রিক্যাল ট্রেন্ডগুলোকে ইচ্ছেকৃতভাবে ধ্বংস করার মিশনে নেমেছিলেন। সেই সময় চারদিকে শুধু সেন্টিমেন্টাল কমেডির জয়জয়কার। এগুলো ছিল মূলত অতিরিক্ত নীতিবাক্য, অগভীর আবেগ আর পারিবারিক সুখের কান্নাকাটিতে ভরা একঘেয়ে কিছু নাটক। গোল্ডস্মিথ এই বোরিং ট্রেন্ডের ঘোর বিরোধী ছিলেন। তার মনে হয়েছিল কমেডি তো দৈনন্দিন জীবনের আসল আনন্দ থেকেই দূরে সরে গেছে। তাই তিনি কমেডি অফ ম্যানার্সের দিকে ফিরে যাওয়ার একটা রোমাঞ্চকর পথ বেছে নিলেন, যেখানে থাকবে সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতি তীক্ষ্ণ ব্যঙ্গ, জীবনের হাস্যকর সব প্রহসন এবং সাধারণ মানুষের প্রাত্যহিক বাস্তবতার দারুণ সব অনুকরণ। আর একদম এই চিন্তা থেকেই গোল্ডস্মিথ তার শি স্টুপস টু কনকার নাটকের মাধ্যমে একদল প্রাণবন্ত অথচ নিখুঁত নয় এমন সব ত্রুটিপূর্ণ চরিত্রকে মঞ্চে নিয়ে এলেন। জর্জিয়ান যুগের সেই হাই ক্লাস থিয়েটারে, যেখানে শুধু সমাজের উঁচু স্তরের গল্প বলা হতো, সেখানে ১৭৭৩ সালে গোল্ডস্মিথ একেবারে সাধারণ ও নিচু স্তরের জীবনের বাস্তবতাকে ঢুকিয়ে দিয়ে অভাবনীয় এক আলোড়ন তৈরি করেছিলেন। চলে আসছি তৃতীয় পর্বে, দ্য মিস্টেক্স অফ আ নাইট, একটি প্রহসনের বিশ্লেষণ। গোল্ডস্মিথের এই মাস্টারপিসটির মেকানিজম আসলে কিভাবে কাজ করে, চলুন তার একটু ব্যবচ্ছেদ করে দেখি। খুব মজার একটা ব্যাপার হলো, তরুণ বয়সে গোল্ডস্মিথের নিজের জীবনে ঘটে যাওয়া একটা সত্যিকারের ভুল থেকেই এই নাটকের গল্পটা তৈরি। টনি লাম্পকিনের ছোট্ট একটা দুষ্টুমি কিভাবে একের পর এক মজার সব ভুলের জন্ম দেয় সেটা দেখার মতো। টনি যখন পাবে যাত্রীদের ভুল পথ দেখিয়ে একটা ব্যক্তিগত বাড়িকে সরাইখানা বলে বিশ্বাস করায়, ঠিক তখন থেকেই শুরু হয় বিপত্তি। মার্লো বাড়ির আসল মালিককে সরাইখানার মালিক ভেবে হুকুম চালাতে থাকেন, আর কেট হারক্যাসল যখন বারমেডের ছদ্মবেশ নেয়, পরিস্থিতি তখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অন্যের বাড়িতে ঢুকে মার্লোর এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ পুরো ঘটনাকে এক চরম ও হাস্যকর প্রহসনে রূপ দেয়। এই উদ্ধৃতিটা একবার খেয়াল করুন। খ্যাতিমান ও পুণ্যবতী মহিলাদের মাঝে সে পৃথিবীর সবচেয়ে বিনয়ী মানুষ, কিন্তু অন্য ঘরানার মানুষদের কাছে তার চরিত্রটি সম্পূর্ণ ভিন্ন বলে পরিচিত।
দারুণ তাই না? এখানে গোল্ডস্মিথ অ্যান্টিথিসিস বা বৈপরীত্যের একটা দুর্দান্ত কৌশল ব্যবহার করেছেন। মার্লোর চরিত্রটি দুই রকম। উচ্চবিত্ত নারীদের সামনে এসে ভয়ে জড়সড়, কথাই বলতে পারে না। কিন্তু যখনই সে সাধারণ কোনো কর্মজীবী মেয়ের সামনে যায়, যেমন কেট যখন বারমেড সাজে, তখন তার আত্মবিশ্বাস আর অহংকার যেন আকাশ ছোঁয়। তৎকালীন সমাজের শ্রেণী বৈষম্যের এর চেয়ে তীক্ষ্ণ আর হাস্যরসাত্মক সমালোচনা আর কি হতে পারে? জর্জিয়ান যুগের গল্প তো হলো, এবারে আমাদের চতুর্থ পর্ব, পিগম্যালিয়ন এবং সোশ্যাল স্যাটায়ার, জর্জ বার্নার্ড শ। সোজা চলে আসছি বিংশ শতাব্দীতে, যেখানে এই আইরিশ কিংবদন্তি ইংলিশ স্টেজের রুলস ভাঙার জন্য একদম নতুন একটা পদ্ধতি নিয়ে হাজির হলেন। সময়টা ১৯১২ সাল, নতুন যুগ, আর সের হাতে একেবারেই নতুন একটা অস্ত্র। তিনি গোল্ডস্মিথের সেই কাঠামোগত প্রহসন থেকে নিজেকে সরিয়ে আনলেন। এর বদলে ইংরেজি শ্রেণী ব্যবস্থাকে ধূলিসাৎ করার জন্য তিনি স্বয়ং ভাষাকেই একটা বিধ্বংসী অস্ত্র হিসেবে বেছে নিলেন। অস্ত্রটা ছিল ফোনেটিক্স, মানে ধ্বনিতত্ত্ব বা মানুষের কথার শব্দ নিয়ে অধ্যয়ন। বিখ্যাত নাটক পিগম্যালিয়নের প্রফেসর হিগিন্স এই ফোনেটিক্সকে নিখুঁত বিজ্ঞানের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তিনি শুধু কারো কথা বলার শুনেই বলে দিতে পারতেন মানুষটা ঠিক কোন রাস্তার বাসিন্দা। আর এই অহংকার থেকেই কর্নেল পিকারিংয়ের সাথে তিনি একটা দুঃসাহসিক বাজি ধরে বসেন। বাজির বিষয়টা ছিল এলিজা ডুলিটেল নামের এক সাধারণ ফুল বিক্রেতা মেয়ের পুরোপুরি রূপান্তর। কভেন্ট গার্ডেনের কাদা থেকে তুলে এনে তাকে দেওয়া হয় উচ্চারণের কঠোর প্রশিক্ষণ। মিসেস হিগিন্সের বাড়িতে প্রাথমিক টেস্টের পর চূড়ান্ত পরীক্ষায় তাকে এক রাষ্ট্রদূতের পার্টিতে নিয়ে যাওয়া হয়, আর সেখানে এলিজা নিজের নিখুঁত উচ্চারণ দিয়ে একজন ডাচেস হিসেবে সবার চোখ ফাঁকি দিতে সক্ষম হয়। এলিজার এই রূপান্তরের মধ্য দিয়েই শো তার আসল আঘাতটা করেন। তিনি দেখিয়ে দেন যে অভিজাত শ্রেণীগত মর্যাদা কোনো জন্মগত বা ঈশ্বর প্রদত্ত বিষয় নয়, এটা কেবলই নিখুঁত উচ্চারণ আর সাজানো আদব কায়দার ওপর দাঁড়িয়ে থাকা একটা কৃত্রিম কাঠামো মাত্র। আর এই ম্যাজিকটা হতে সময় লেগেছিল ঠিক ৬ মাস। ৬ মাস পর হিগিন্স তার বাজি তো জিতে যান, কিন্তু এলিজার প্রতি তার বিন্দুমাত্র মানবিক আবেগ ছিল না। সে তাকে কেবলই গবেষণার একটা সফল প্রজেক্ট ভাবত। এর প্রতিবাদে এলিজা তীব্রভাবে ফুঁসে ওঠে, রাগে হিগিন্সের দিকে চটি ছুঁড়ে মারে। আর এভাবেই সে প্রথাগত রোম্যান্টিক হ্যাপি এন্ডিংয়ের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের আত্মমর্যাদাকেই বেছে নেয়। এবারে আমরা এসে পৌঁছেছি আমাদের পঞ্চম এবং শেষ পর্বে, দ্য থিয়েটার অফ দি অ্যাবসার্ড, স্যামুয়েল বেকেট। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এসে বেকেট এমন এক কাজ করলেন যা তার পূর্বসূরিদের তৈরি করা থিয়েটারের সমস্ত ভিত্তিকেই একেবারে শূন্যে মিলিয়ে দিল। ১৯৫২ সালে যখন তার ওয়েটিং ফর গডো নাটকটি প্রকাশিত হয়, তখন পুরো থিয়েটার জগৎ যেন একটা ধাক্কা খায়। নাটকটাকে অনেকেই এভাবে বর্ণনা করেন, এটি এমন একটি নাটক যেখানে কিছুই ঘটে না, তাও আবার দুবার। এটি ছিল থিয়েটারের প্রচলিত সব নিয়ম আর বর্ণনামূলক কাঠামোর চূড়ান্ত এক অস্তিত্ববাদী লঙ্ঘন। বেকেট নাটকের প্রথাগত গল্প, রোম্যান্স, প্লট সবকিছুকে নির্মমভাবে ছেঁটে ফেলেন। তিনি ভ্লাদিমির আর অ্যাস্ট্রাগন নামের দুটো চরিত্রকে একটা চরম বৈরী আর শূন্য পৃথিবীতে এনে দাঁড় করান। তারা একটা পাতাহীন গাছের নিচে অনন্তকাল ধরে অপেক্ষা করছে। কার জন্য? রহস্যময় গডোর জন্য, যে কখনোই আসে না। চরিত্রগুলো প্রতিনিয়ত স্মৃতিভ্রংশের কষ্টে ভোগে, অর্থহীন আর চক্রাকার কথাবার্তা বলে সময় কাটায়। এই চরম বিচ্ছিন্ন আর হতাশজনক পৃথিবীতে টিকে থাকার জন্য তাদের একমাত্র সম্বল হল নিছক বন্ধুত্ব এবং একে অপরের সঙ্গ। এতক্ষণের এই পুরো বিবর্তনটা যদি আমরা এক নজরে দেখি, তাহলে অবাক না হয়ে উপায় নেই কিভাবে মঞ্চের এই বিদ্রোহ ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হয়েছে। ১৭৭৩ সালে গোল্ডস্মিথ যা শুরু করেছিলেন ভুল পরিচয়ের মাধ্যমে সেন্টিমেন্টাল কমেডিকে ব্যঙ্গ করে, ১৯১২ সালে সেটাকে নিয়ে গেলেন ফোনেটিক্স দিয়ে রোম্যান্টিক কমেডির সমাপ্তি ভাঙার স্তরে। আর সবশেষে ১৯৫২ সালে বেকেট এসে স্বয়ং নাটকের বর্ণনামূলক কাঠামোটাকেই ধসিয়ে দিয়ে মানুষের অস্তিত্বের অর্থ খুঁজতে শুরু করলেন। আমাদের আজকের আলোচনার শেষে একটা দারুণ চিন্তার খোরাক কিন্তু থেকেই যায়। গভীর কোনো সত্যকে প্রকাশ করার জন্য থিয়েটারের নিয়মগুলোকে যদি যুগে যুগে এভাবেই বারবার ভেঙে ফেলা সম্ভব হয়, তবে একটু চারপাশের দিকে তাকিয়ে ভাবুন তো, আধুনিক জীবনের আর কোন কোন কৃত্রিম কাঠামো বা লুক্কায়িত নিয়মগুলো ঠিক এমনভাবে ভেঙে পড়ার অপেক্ষায় রয়েছে? আর সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন হলো,
পরবর্তী প্রজন্মের সেই মহান নিয়ম ভাঙার কারিগর আসলে কে হতে চলেছে? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখেই আজকের এই এক্সপ্লেনার আমরা